সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আইয়ের নিউ ইয়র্ক স্টুডিও থেকে ইউএসএ হেলথ কেয়ার অনুষ্ঠানে। দর্শক, আপনারা জানেন ইউএসএ হেলথ কেয়ার অনুষ্ঠানের মাধ্যমে আমরা যুক্তরাষ্ট্রের বাংলাদেশ কমিউনিটি এবং বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আমরা পেয়েছি ডাক্তার নুরুন বেগম, এমডি, পিএইচডি, যিনি পেনসিলভেনিয়া ইউনিভার্সিটির পেরলম্যান স্কুল অফ মেডিসিনের একজন সহযোগী অধ্যাপক। জনাব নুরুন বেগম, আপনাকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আইয়ের স্টুডিওতে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা বিভিন্ন দিবস পালন করে থাকি বিশ্বজুড়ে, সেটা হয়তো একদিনের জন্য হয়, কিন্তু এই যে মানসিক স্বাস্থ্য সচেতনতা, সেটা কেন আমরা মাস জুড়ে পালন করছি? এটা কেন এত বেশি গুরুত্ব দিয়ে পালন করা হচ্ছে? সুন্দর প্রশ্ন। আমাদের অনেক দিবস থাকে, যেমন আপনি বলছিলেন মা দিবস, বাবা দিবস, কিন্তু মানসিক স্বাস্থ্য সচেতনতা মাস কেন, রাইট? আমি মনে করি এটাকে যদি আরেকটু বাড়িয়ে বলি, আমার মনে হয় যে মানসিক স্বাস্থ্য সচেতনতা মাস জুড়ে নয়, বছর জুড়ে করা প্রয়োজন। কারণ মানসিক স্বাস্থ্যের যে কারণগুলো আছে এবং যে প্রভাবটা আমাদের এখন সর্বত্র পৃথিবীতে আছে, আপনি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের স্ট্যাটিস্টিক্স অনুযায়ী মোর দেন 1 বিলিয়ন, আমি আবার রিপিট করছি, মোর দেন 1 বিলিয়ন পিপল, তাদের মানসিক স্বাস্থ্যগত সমস্যা বা ডায়াগনোসিসে আছে। আর আমরা এখন যেহেতু বর্তমানে ইউএসএতে আছি, সেই ইউএসএতেই ওরা বলছে প্রতি 5 জনের মধ্যে 1 জনেরই মানসিক স্বাস্থ্যগত একটি সমস্যা বা ডায়াগনোসিস আছে। তাহলে আপনি যদি খেয়াল করে দেখেন, এটার প্রভাবটা কিন্তু অনেক বেশি। কিন্তু মানসিক স্বাস্থ্য নিয়ে কিন্তু আমরা কথা বলি না। মানসিক স্বাস্থ্যের অনেক স্টিগমা আছে, মানসিক স্বাস্থ্যের অনেক ট্যাবু আছে। তাই সেই মানসিক স্বাস্থ্যের সচেতনতা বৃদ্ধি করার জন্য শুধু একদিনে হবে না, মাস জুড়ে থাকতে হবে। আর আমি মনে করি একজন মেন্টাল হেলথ অ্যাডভোকেট হিসাবে বা একজন সাইকিয়াট্রিস্ট হিসাবে আমি মনে করি এটি বছর জুড়েই চলা উচিত। আর এবারের যে মানসিক স্বাস্থ্য সচেতনতা দিবসের যে প্রতিপাদ্য ছিল, সেটি ছিল মোর গুড ডেজ টুগেদার। এটাও আমার কাছে মনে হয় খুব সিগনিফিক্যান্ট। এটা আসলে বলতে চেয়েছে এবারে যে প্রতিপাদ্য দিয়ে, যে গুড ডেজগুলো কিন্তু শুধু একজনে হয় না, গুড ডেজ টুগেদার, সবাই মিলে যেন একটা ভালো দিন উদযাপন করা যায়। এবং সেই ভালো দিনের জন্য আমাদের মন খুলে কথা বলতে হবে। এবং এই গুড ডেজ শুধুমাত্র আমি না, সেটা আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার ফ্যামিলির জন্য, আমার পেশেন্টসের জন্য এবং আমার কমিউনিটির জন্য। সেই জন্য এবারের প্রতিপাদ্যটা আমার কাছে মনে হয়েছে খুব সিগনিফিক্যান্ট। আর মানসিক স্বাস্থ্যের সচেতনতা বছর জুড়েই হোক, এটাই আমার কামনা। এই যে পৃথিবী জুড়ে 800 কোটি মানুষ, তার মধ্যে 1 বিলিয়নই আক্রান্ত হচ্ছে মানসিক সমস্যায়। তো এর মধ্যে আমরা কি অবস্থায় আছি আর কি, আমাদের বাংলাদেশ কিংবা আমেরিকার বাংলাদেশ কমিউনিটি? বাংলাদেশে মানসিক স্বাস্থ্যের সমস্যা প্রচুর এবং ডায়াগনোসিসও হচ্ছে, এবং কিন্তু সেই তুলনায় আমাদের সার্ভিস অনেক কম। সেখানে আমি যতটুকু জানি, এখন বর্তমান কত বেড়েছে জানি না, আমি লাস্ট যখন স্ট্যাটিস্টিক্স দেখেছিলাম, আমাদের টোটাল পপুলেশনের জন্য বাংলাদেশের সাইকিয়াট্রিস্ট ছিল সম্ভবত 300 জন। আমি আবারও বলছি 200 বা 300 জন এরকম। সেটা একেবারেই অপ্রতুল, একেবারেই অপ্রতুল। তো আমরা মানসিক স্বাস্থ্যকে আন্ডার কাভার রেখে, অর্থাৎ চাদরে ঢেকে রেখে, তাদের জন্য প্রপার সাপোর্ট, প্রপার সার্ভিস, প্রপার ডায়াগনোসিস না দিয়ে যদি বলি যে মানসিক স্বাস্থ্য আমাদের নেই, মানসিক স্বাস্থ্যগত সমস্যা আমাদের নেই, সেটা আসলে সঠিক নয়। এবং যেই 1 বিলিয়নের কথা বলছি, বাংলাদেশের আমি টোটাল স্ট্যাটিস্টিক্সটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, সেখানে নিশ্চয়ই একটা সিগনিফিক্যান্ট নাম্বার বাংলাদেশেও আছে যাদের মানসিক স্বাস্থ্যগত সমস্যার ডায়াগনোসিস আছে। ডাক্তার নুরুন বেগম, আপনি তো শুধু পড়াচ্ছেন না, আপনি একই সঙ্গে লেখালেখি করছেন, আপনার বই আছে। একটা বই আপনি খুব সাম্প্রতিক সময়, সিন্স দ্য প্যান্ডামিক, এ গাইড টু মেন্টাল ওয়েলবিং ইন এ চেঞ্জড ওয়ার্ল্ড, এছাড়াও করোনা পরবর্তীতেও আপনার একটা বই আছে। একটু এই লেখালেখিটা নিয়ে বলবেন, যে সচেতনতায়, বিশেষ করে মেন্টাল হেলথ সচেতনতায় বই কিংবা লেখালেখি কতটা ইম্পর্টেন্ট? ধন্যবাদ। আমি আসলে এই বইটি পাবলিশ হলো জাস্ট গত মাসে। আমি একটু দর্শকদেরকে দেখাতে চাই। সিন্স দ্য প্যান্ডেমিক, এ গাইড টু মেন্টাল ওয়েলবিং ইন এ চেঞ্জড ওয়ার্ল্ড।
এই বইটি এখন অনেকগুলো প্ল্যাটফর্মে পাওয়া যায়। অ্যামাজনে আছে, kobo.com-এ আছে, ইনগ্রামে আছে, বার্নস নোবেলসে আছে, apple.com-এও আছে। তো এবং এটি আপনি যে কোনো ফরম্যাটেই পাবেন, KDP-তেও আছে, অর্থাৎ আপনি জাস্ট অনলাইনেই পড়তে পারেন এবং হার্ড কভারও পেতে পারেন। এটি আমার নতুন বই। আমি একদম করোনার পর একদম পরবর্তী সময় আমি একটি বাংলা ভাষায় একটি বই লিখেছিলাম, সেটিও একটু দেখাতে চাই, করোনা মহামারী ও পরবর্তীতে বিশ্বে মানসিক স্বাস্থ্য। তো আপনি যেটা বলছিলেন যে এই বই লিখে বা এই লেখালেখি করে মানসিক স্বাস্থ্য সচেতনতায় কতটুকু আমি রোল প্লে করতে পারছি, আমি মনে করি আসলে লেখালেখির মাধ্যমে আমি বিভিন্ন টক শো করছি, আপনাদের কাছে আসছি, আপনারাও করছেন, সেটার মাধ্যমে যেভাবে রিচ করা যায়। কিন্তু আমাদের বাঙালি সমাজে একটা যে ট্যাবু আছে, তারা কিন্তু ওপেনলি কথা বলে না মানসিক স্বাস্থ্য নিয়ে, কিন্তু তাদের হাতের কাছে যদি একটা ছোট্ট বই থাকে, এই বইটা কিন্তু তারা যখন কোনো ক্রাইসিস হয় তারা সেই বইটি নিয়ে পড়তে পারে, তাদের কোথায় সমস্যা হচ্ছে, কোন জায়গাটাতে তারা একটু হেল্প নিতে পারে, দে ক্যান গেট দ্য হেল্প অ্যান্ড গাইডেন্স। তো সেই জন্য আমি মনে করি বইটা কিন্তু তাদের একদম, যেমন আমরা মানসিক স্বাস্থ্যকে আড়ালে করে রাখার চেষ্টা করছি, এটাও কিন্তু তাদের একটা কাইন্ড অফ একটা ফার্স্ট এডের মতো, একটা প্রথম একটা কোথায় যাওয়া যেতে পারে। আসলেই কি আমার কোনো সমস্যা আছে, আমার শিশু সন্তানের কি আসলে ডিজিটাল এডিকশন আছে, আমি কি আসলে ইনসমনিয়াতে ভুগছি, আমার কি আসলে ডিপ্রেশন আছে, আমি কি আসলেই এমন, আসলেই কি তেমন, আমি একটু জানতে চাই। আপনি বইটার কাছে ফেরত যান, একটু পড়েন, এবং আমার বইটিতে শুধুমাত্র সমস্যার কথা নেই, প্রত্যেকটি চ্যাপ্টারের পরে আমার এভিডেন্স বেস কী করলে আপনি ভালো থাকতে পারেন, প্রত্যেকটা রেমেডি আমি দেওয়ার চেষ্টা করেছি। তো সেই জন্য আমি মনে করি যে এটা ডেফিনেটলি মানসিক স্বাস্থ্য সচেতনতায় যেমন হেল্প করবে, এবং মনের যত্নে কি করা উচিত সেই রেমেডিগুলোও তারা জানতে পারবে। বইটা কি ধরনের ভাগ আছে, কি কি বিষয়গুলো বইটাতে এসেছে, একটু যদি আরো দর্শকরা জানতে পারতো। হ্যাঁ, আমি আসলে এখানে বেশ কিছু চ্যাপ্টার আছে বইটিতে, যেমন আছে ইন জেনারেল আমাদের অ্যাডাল্ট মেন্টাল হেলথ, আমাদের সবার মানসিক স্বাস্থ্য নিয়ে একটা চ্যাপ্টার আছে, সুইসাইড নিয়ে কথা আছে, সুইসাইড প্রিভেনশন নিয়ে কথা আছে, চিলড্রেন মেন্টাল হেলথ নিয়ে আমি একটা বড় একটা অংশ আমি লিখেছি। এটা আমি মনে করি যে যারা আমরা বাবা মা আছে তাদের জন্য এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা সংযোজন হতে পারে তাদের রিডিং ইয়াতে আর কি, তাদের বই পড়ার যখন তাদের একটা সময় হবে, সেখানে বাচ্চাদের মানসিক স্বাস্থ্যের যত্ন আমরা কিভাবে নিব, তাদের কি কি সাইন দেখলে আমরা বুঝতে পারবো যে তাদের মানসিক স্বাস্থ্যগত সমস্যা তৈরি হচ্ছে বা আমাদের কখন হেল্প লাগবে, এটা খুব ইম্পর্টেন্ট আমি মনে করি পারিবারিকভাবে, বিশেষ করে বাবা মা হিসাবে। কারণ বাচ্চারা কিন্তু এসে আমাকে বলবে না আমি ডিপ্রেসড, বুঝতে পারাটা খুবই ইম্পর্টেন্ট। বাচ্চারা এসে বলবে না আমি ঘুমাচ্ছি না, কিন্তু আপনি কি কি সাইন দেখে বাচ্চাদের মাঝে বুঝতে পারবেন যে তার মনে হয় একটু সমস্যা হচ্ছে, সেই জিনিসগুলো আমি বইয়ে চেষ্টা করেছি লেআউট দেওয়ার জন্য। হ্যাঁ, এবং পরে যেটা বলছিলাম যে প্রতিটা চ্যাপ্টারের পরে একদম এভিডেন্স বেস, প্রতিটার আমার রেফারেন্স সহ আমি চেষ্টা করেছি আপনি কিভাবে এটার গাইডলাইনটা পাবেন, কীভাবে সাপোর্টটুকু পাবেন। পাশাপাশি আরও কিছু চ্যাপ্টার আছে আমার মনে হয় যে দর্শকদের জানার জন্য ইম্পর্টেন্ট। গ্রিফ নিয়ে আমি একটা বড় চ্যাপ্টার লিখেছি, গ্রিফ বা স্বজন হারানোর শোক। আপনি জানেন যে প্যান্ডেমিকের সময় আমরা অনেকেই আমাদের স্বজনকে হারিয়েছি, এবং সেটা ট্রমা কিন্তু আমরা এখনও বয়ে বেড়াচ্ছি, এবং সেই সময়টা স্বজন হারানোর শোকটা ছিল একেবারে ভিন্ন রকমের। আমি আমার কাছের মানুষকে ছুঁয়ে বলতে পারিনি বিদায়টুকু, আমরা তাকে ফিনারেলে যেতে পারিনি, দূর থেকে হয়তোবা বিদায় দিয়েছি, কেউ কেউ হসপিটালে মারা গেছে, ওখান থেকেই হয়তোবা ফিনারেলে নিয়ে চলে গেছে। এই যে একটা স্বজন হারানোর একটা ট্রমাটিক এক্সপেরিয়েন্সের মধ্য দিয়ে আমরা গেছি, সেটার কিন্তু লিঙ্গারিং এফেক্ট রয়েই গেছে। করোনাটা চলে গেল অনেকের জন্য, এটা কিন্তু সারা জীবনের একটা শোক। তো চেষ্টা করেছি সেটা নিয়েও একটু হাইলাইট করতে, কিভাবে আপনি ভালো থাকতে পারেন, যে চলে গেছে তাকে আপনি ফেরত আনতে পারছেন না, কিন্তু আপনি কিভাবে ভালো থাকবেন সেটি নিয়ে আমি একটু বড় এই অংশটা কি যারা প্রবাসে থাকেন, দেশে অনেক প্রিয়জন হারিয়ে ফেলেন, দেখতে পারেন না, তাদের জন্য কি উপকারে আসবে কিনা? এখানে প্রতিটি চ্যাপ্টারই হচ্ছে, আমি হয়তো বা টপিকগুলো চুজ করেছি প্যান্ডেমিক কিভাবে আমাদের মাল্টিফ্যাসেটেড ওয়েতে আমাদের মেন্টাল হেলথকে এফেক্ট করেছে, কিন্তু এই টপিকগুলো ইউনিভার্সাল, অর্থাৎ আমাদের সারা জীবনের জন্যই কাজে লাগবে।
আপনি গ্রিফ সম্পর্কে জানতে চান, স্বজন হারানোর শোক নিয়ে জানতে চান, ইউ ক্যান গো ব্যাক টু দিস বুক। আপনি চিলড্রেন মেন্টাল হেলথ নিয়ে জানতে চান, ইউ ক্যান গো ব্যাক টু দিস বুক। এটার প্যান্ডেমিকের সময়কার এফেক্টগুলো নিয়ে লেখা হয়েছে, কিন্তু প্রতিটা চ্যাপ্টার কিন্তু ইউনিভার্সাল ফর এনি টাইম, ফর এনি জেনারেশনস। হ্যাঁ, এবং আমি আরেকটি কথা বলি আজকে, যেহেতু বইটি নিয়ে কথা বলছি, আমি বিশ্বাস করি যে এই বইটা কখনো হয়তোবা এটার একটা হিস্টোরিক্যাল ফুটপ্রিন্ট থেকে যাবে বইটির। কারণ কি, যখন আমাদের প্যান্ডেমিক শুরু হয়, আমরা সেই 100 বছর আগে আমাদের যে ইনফ্লুয়েঞ্জা প্যান্ডেমিক হয়েছিল, আপনি হয়তো বা জানেন, ঠিক 100 বছর আগে হয়েছিল, তখন আমরা সেই রিসার্চগুলো পড়া শুরু করেছি। কিন্তু আমি নিজেই রিসার্চ করা শুরু করেছি, কি অনেক পাবলিকেশনও হয়েছে, পত্রপত্রিকায় অনেক আর্টিকেল এসেছে, তো আমরা সব ব্যাক করেছি সেই 100 বছরের আগে তারা কিভাবে কি করেছিল, তারা মাস্ক পরেছিল, আমরা তখন সেগুলো দেখছিলাম। আমি বিশ্বাস করি যদি ভবিষ্যতে, আশা করি না, তারপরে যদি ভবিষ্যতে কোনো প্যান্ডেমিক আসে বা কোনো একটা হিউম্যানিটি এই ধরনের একটা ক্রাইসিস ফেস করে, দে উইল গো ব্যাক টু দিস বুক। তারা হয়তো বা দেখবে যে আমাদের সময়ে আমরা কিভাবে মোকাবেলা করেছি, আমরা কিভাবে সার্ভাইভ করেছি, আমরা কি কোপিং স্কিলসগুলো নিয়েছি। হোপফুলি এটা একটা হিস্টোরিক্যাল ছোট্ট একটা ফুটপ্রিন্ট হয়তো আমি রেখে যেতে পারবো এই বইয়ের মাধ্যমে। এটা বাংলাদেশ হিসেবে নিশ্চয়ই আমাদের জন্য খুব গর্বের বিষয় হয়ে দাঁড়াবে। একটু বলবেন যে আপনার বইয়ের একটা বড় অংশ জুড়ে আছে হচ্ছে শিশুদের নিয়ে, তো স্ক্রিন টাইম হচ্ছে বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশেও এখন স্ক্রিন টাইম খুব একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। তো এই বিষয়টা আপনি বই কিভাবে উল্লেখ করেছেন? এটা শুধুমাত্র যে মানসিক স্বাস্থ্যে বা ফিজিক্যাল হেলথে এফেক্ট করছে না। আপনি ফিজিক্যাল হেলথে যদি দেখেন, স্থূলতা বেড়ে যায়, অর্থাৎ মানে যেটা আমরা বলি যে ওয়েট বেড়ে যায়, পাশাপাশি ঘুমহীনতার কারণে যেটা হয়, আপনার মেন্টাল হেলথের এফেক্ট পড়ে। শিশুদের যে ডিপ্রেশন, অ্যাংজাইটি, ইভেন দ্য মেনিয়া, এগুলো কিন্তু অনেক কিছু লিঙ্ক এই ঘুমহীনতার সাথে। পাশাপাশি যেটা হচ্ছিল বা এখনও যেটা নিয়ে আমাদের কনসার্ন, তারা সাইবার বুলিংয়ের শিকার হতে পারে এই ডিজিটাল এডিকশনের কারণে, যেটা কিন্তু খুব কনসার্ন। এটা হচ্ছে আমরা এবং আমার এখানে কিন্তু স্টাডি সহ আছে যে কি কি স্টাডি হয়েছে তখনকার সময়ে, যে সাইবার বুলিংয়ের যে ইনক্রিজ রেট হচ্ছে এবং কি কি নিয়ে তারা কনসার্ন হচ্ছিল। কিন্তু সেই ইনক্রিজ রেটটা কি এখন কমে গেছে? হয়তো একটু কমেছে, বাট ইটস স্টিল দেয়ার। কারণ আমরা শিশুরা এখনও সেই ডিজিটাল জগতেই আছে, বিকজ উই কুড নট গো ব্যাক টু বিফোর দ্য প্যান্ডেমিক। আমাদের পুরো পৃথিবীটা কিন্তু বদলে গেছে প্যান্ডেমিকের কারণে। তো আমি এই বইয়ে শুধুমাত্র আমি বিভিন্ন স্টাডিগুলো যেমন দেখিয়েছি, পাশাপাশি কি সাইনগুলো দেখলে আপনি বুঝবেন যে আপনার সন্তানের সাপোর্ট দরকার, ডিজিটাল এডিকশনের সাইনগুলো কি, পাশাপাশি আপনি কি করতে পারেন সেগুলো নিয়ে বলেছি। আসলে আমার একটা গল্প শেয়ার করতে খুব ইচ্ছা করছে, কারণ এটা আমার 3টি সন্তান। তো আমার ছোট যে সন্তান সে 11 বছরের। হ্যাঁ, তো যেহেতু এখানে আমেরিকায় আছি, ও তো ডিজিটাল জগতেই আছে, যেহেতু ওর স্কুলে যেতে হচ্ছে, আসছে। আমি নিজেও তো ফোন দেখি, আমারও তো নিশ্চয়ই কিছুটা হলেও অ্যাডিকশান আছে। তো আমি এটা আসলে ঠিক 3 দিন বা 4 দিন আগের ঘটনা। আমি আমার সন্তানকে বলছিলাম, ও 11 বছর, তো ওকে বলছিলাম যে তুমি আমার এই বইয়ের শুধু একটা চ্যাপ্টার পড়ো। তো ও বললো যে হুইচ চ্যাপ্টার মাম? আমি বললাম যে তুমি ডিজিটাল এডিকশন নিয়ে, আই থিঙ্ক চ্যাপ্টার 6, আমি ভুলে গেছি, তুমি এই চ্যাপ্টারটা শুধু পড়ো। তো ওকে, তো ও পড়লো সেটা, এবং পড়ার পরে আমি তখন ওর ফেসে রিয়াকশানটা দেখছিলাম। তো ও বলছে যে হাউ ডু ইউ ফিল? ও বলছে যে মাম আই এম স্কেয়ার্ড। আমি আসলে এইটা এক্সপেক্ট করিনি। ও বলে যে আই এম স্কেয়ার্ড। আমি বললাম যে তুমি স্কেয়ার্ড কেন? বলছে আই ডোন্ট ওয়ান্ট টু ডু স্ক্রিন টাইম এনি মোর। তো আমি বললাম যে আচ্ছা তুমি আমাকে বলো যে ওয়াই ডিড ইউ ফিল স্কেয়ার্ড? তখন বলেছে যে আমি ওখানে একটা স্টাডির কথা উল্লেখ করেছি, যেটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের প্রায় কত মিলিয়ন, 100 বা 200 মিলিয়নের একটা স্টাডি ওরা অনেক বছর ধরে করে, এবং সেই স্টাডি একটা ল্যান্ডমার্ক স্টাডি, যেখানে অনেকগুলো শিশু বাচ্চাদের উপরে করা হয়, যেখানে অনেকক্ষণ ধরে যদি আপনি স্ক্রিন টাইম করেন সেটা ব্রেনে কি এফেক্ট পড়ে সেটার উপরে একটা আছে। তো ওখানে একটা স্টাডিতে পাওয়া যায় যে যখন অনেক বেশি মাত্রায় স্ক্রিন টাইম করা হয়, সেখানে আমাদের যে ক্রিটিক্যাল থিঙ্কিং ক্যাপাসিটিটা কমে যায়, এবং আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিং ক্যাপাসিটির যে কর্টেক্স সেটার একটু থিনিং মানে একটু শুকিয়ে যায় বা একটু ছোট হয়ে যায় আর কি। হ্যাঁ, তো ওই চ্যাপ্টারে ওই লাইনটাই ওর মাথায় ঢুকেছে। ও বলছে যে মামি আই এম স্কেয়ার্ড, আই ডোন্ট ওয়ান্ট মাই ব্রেন টু গেট শ্রিঙ্ক। ও বলছিল যে আমি চাই না আমার ব্রেনটা ছোট হয়ে যাক। এবং সত্যি কথা বলতে কি, গত 4 দিন ধরে
হি ইজ নট ইউজিং ডিভাইস, শুধুমাত্র তার ফোনের সাথে কথা বলার জন্য ডিভাইসটা নেয়, আর বাকিটা সময় বই পড়ছে। এবং কোনো পার্টিতে যাচ্ছে, আমাকে জিজ্ঞেস করছে, নর্মালি পার্টিতে গেলে সেই ডিভাইস নিয়ে যায়, আইপ্যাড নিয়ে যায়, আমাকে বলছে মামি আই ডোন্ট ওয়ান্ট টু টেক দ্য ডিভাইস। আমি জানি না কতদিন এটা লাস্ট করবে, বাট গত 4 দিন ধরে আমি ওর মাঝে একটা সিগনিফিক্যান্ট চেঞ্জ দেখেছি। তো আমি 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 দর্শকদেরকে বলবো, এবং যারা প্যারেন্টস আছে তাদেরকেও বলবো, মেবি আপনারা বইটা তাদেরকে পড়তে দিন, অথবা নিজেরাই একসাথে পড়ুন। হয়তোবা কোনো একটা জায়গায় তার কাছে মনে হতে পারে যে ইউনো হোয়াট, ইট মেক্স সেন্স, আই ক্যান ট্রাই মাই বেস্ট টু ডিক্রিজ দ্য স্ক্রিন টাইম। তো হয়তোবা তারা সেই জিনিসটা ফিল করতে পারে। তো একটা ছোট্ট স্টোরি শেয়ার করলাম, কারণ আমার নিজের জীবনেই যেটা হবে আমি এটা আশা করিনি, বাট আই সি দ্য চেঞ্জেস ইন হিম। এ তো গেল সন্তানদের বিষয়। বাবা মাই যখন অ্যাডিক্টেড, তখন তারা কিভাবে নিজেদের সেভ করবে? যেমন একটা শিশু বাবা মাকে দেখে ফলো করে শিখে কিংবা বড় হয়, এখন বাবা মা যখন অ্যাডিক্টেড হয়ে যাবে তখন সে কিভাবে? এটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট, কারণ শিশুরা কিন্তু আপনাকে দেখে শিখবে, এবং শিশুরা সবসময় আপনাকেই ফলো করবে। এটাতে কোনো আর কোনো দ্বিমত নেই, রাইট? এখন আমরা যদি প্যারেন্টস হিসাবেই যদি সারাক্ষণ ফোনে থাকি, তাহলে তো কোনোভাবেই আমরা আশা করতে পারি না আমার সন্তানকে বলবো যে তুমি ডিভাইস করো না। তাহলে আমাকে আগে শুধরাতে হবে। তো এখানে আমি একটা বই আমি বলেছি যে গ্র্যাজুয়ালি প্ল্যান করা, অর্থাৎ প্রতি সপ্তাহে 1 ঘন্টা করে 2 ঘন্টা করে, কিংবা সব দিনে, সেটি আপনার সন্তান যেভাবে করবে আপনিও নিজে একই সাথে করবেন। আমি ডিজিটাল ডিটক্সের কথা বলেছি, সপ্তাহে একটা দিন সবাই মিলে নো ডিভাইসগুলোকে একটা ছোট বক্সে তালা মেরে দরকার হলে বন্ধ করে রাখুন, চেষ্টা করে দেখুন। যখন আপনার সন্তান দেখবে যে আপনি কিছু চেষ্টা করছেন, ও কিন্তু ইন্সপায়ার্ড হবে, সেটা করার চেষ্টা করবে। আর হেলদি ওয়েতে ডিজিটাল স্ক্রিন টাইমটাকে ব্যবহার করা, অর্থাৎ আপনি গান শুনতে পারেন, সারাক্ষণ আপনি গান শুনতে পারেন, অথবা কোনো একটা স্টোরি আপনি স্ক্রিনে শুনতে পারেন। এগুলো কিন্তু হেলদি ওয়ে টু ইউজ দ্য ডিভাইস। আর হচ্ছে যে অ্যাক্টিভিটিসগুলো বাড়ানো, অর্থাৎ আপনি আপনার সন্তানের সাথে কোয়ালিটি টাইমটা, সেটা যেভাবেই হোক না কেন, গান শোনা, তাকে কোনো একটা হবিসে তাকে নিয়ে যাওয়া, কোনো স্পোর্টসে নিয়ে যাওয়া, ভ্যাকেশন টাইমে নিয়ে যাওয়া, অথবা সিম্পল একটা ওয়াক করা। আপনি তার যে টোটাল দিনের যে সময়গুলোকে এমনভাবে ভাগ করে নিন যাতে আর তার কাছে মনে হয় যে ডিজিটাল টাইম করার আমার আসলে আর সময় নেই। তো সেক্ষেত্রে সবাই মিলে যদি আমরা প্ল্যানটা করি, তাহলে এটা সম্ভব। উই ক্যান অল হেল্প আওয়ারসেলফ। একটু জানতে চাইবো যে আপনার যে বইটা, এটা আপনি বলছিলেন অনেকগুলো প্ল্যাটফর্মে আছে, অনেকেই নিতে পারবে, কিন্তু আমাদের বাংলা ভাষাভাষী মানুষ যারা আছেন, এই মুহূর্তে নিউ ইয়র্কে আন্তর্জাতিক বাংলা বই মেলা হচ্ছে, এখানে আছে কিনা, কিংবা অনেক স্টেটেই বাংলা বই মেলা ইদানিং হচ্ছে, তো সেখানে বাংলায় পাওয়া যাবে কিংবা কখন থেকে পাওয়া যেতে পারে, একটু দর্শকদের যদি জানাতে। ধন্যবাদ। এটা আসলে এখন পুরোপুরি সব প্ল্যাটফর্মে, এখানে এটা পাবলিশ করেছে বার্কলি পাবলিশার, আমেরিকারই নিউ ইয়র্কের বার্কলি পাবলিশার। তো এটি এখন ওদের হাতেই আছে, এবং সব প্ল্যাটফর্মে ওরা এটা পাবলিশ করেছে। তো আপাতত আমার বই মেলায় আমি নিজেই কিছু বই আমি আমাজন থেকে কিনে আমি নিজেই আমাদের এই বই মেলায় নিয়ে এসেছি। তবে দর্শকদের জন্য বলবো, যদি আপনারা নিতে চান, সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে অনলাইনে, কারণ খুবই চিপ। ইটস লাইক অনলি আই থিঙ্ক কেডিপিতে নিলে মনে হয় $8 বা $7, খুবই চিপ। আপনি যদি অ্যামাজন থেকে কেনেন, আপনি সাথে সাথে বইটা পড়তে পারলেন, আপনি আপনার সন্তানকে নিয়েও বইটি পড়তে পারেন। আর বই মেলাতে এখন ওইভাবে অনেক বড় কলেবরে আসলে পাওয়া যাচ্ছে না আমি বলবো, তবে ভবিষ্যতে আমার ইচ্ছা আছে আরেকটু বড় কলেবরে মানসিক স্বাস্থ্যের বিভিন্ন দিকগুলো নিয়ে, বিশেষ করে আমাদের যে কালচারাল যে কনফ্লিক্টগুলো আছে আমাদের প্রবাসীদের, সেগুলো নিয়ে একটা বই লেখার বাংলা ভাষাভাষীদের জন্য। এটা আমার একটা ড্রিম আছে। এই বইটা কি বাংলা দেশের জন্য হবে কিনা? আপনি যুক্তরাষ্ট্রের কথা বললেন যে তারা অনলাইন প্ল্যাটফর্ম থেকে নিতে পারে, কিন্তু বাংলাদেশের যদি কোনো পাঠক নিতে চায়, সেই কোনো ব্যবস্থা করে দেবেন কিনা? আমি আসলে এটা নিয়ে ভাবছি। আমি চেষ্টা করছি রকমারি.com-এর সাথে একটু যোগাযোগ করতে। হ্যাঁ, তারা যদি সেটি তাদের প্ল্যাটফর্মে রাখে, কারণ আমাদের এখন এই জেনারেশনটা কিন্তু অনেকেই ইংরেজি ভালো বোঝে, ইংলিশ স্পিকিং, আমাদের সেকেন্ড জেনারেশন আছে, সবাই কিন্তু আমরা ইংরেজিতে ভালোই আমরা ইউজ টু, রাইট?
তো আমি রকমারির সাথে কথা বলছি, আর বইটি তো মাত্র আসলো এক সপ্তাহ হলো মনে হ্যাঁ, হয়। এখনো 21শে বইমেলার অনেক দেরি, হ্যাঁ, নিশ্চয়ই হ্যাঁ। বাংলাদেশের পাঠকরা হ্যাঁ। এটা পাবেন। জনাব ডাক্তার নুরুন বেগম, আপনার কাছে আমি সর্বশেষ প্রশ্ন যেটা করব, আপনি এখানে পড়াচ্ছেন, আপনি ইউএসএ এসেছেন, অনেক বছর হয়, একজন বাংলাদেশি ডাক্তার, বিশেষ করে একজন নারী বাংলাদেশি ডাক্তার এই দেশে পাওয়া খুবই দুষ্কর। তো একটু বলবেন যে আপনার এই যে জার্নিটা, একজন ডাক্তার হিসেবে এই দেশে আসাটা, সেই গল্পটা খুব ছোট্ট করে বলবো, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ছোট করেই বলি, আমি চট্টগ্রাম শহরে জন্মগ্রহণ করেছি। আমরা 6 ভাই বোন, আমি সবার ছোট। এরপরে আমি খাসছবির স্কুল, যারা চট্টগ্রামে আছে তারা হয়তো রিলেট করতে পারবেন, আমি খাসছবির স্কুলে পড়াশোনা করেছি। তারপরে ক্লাস 7-এ আমি ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজে চলে যাই। তখন বাংলাদেশে ক্যাডেট কলেজ ছিল একটাই, তো ওখানে চলে যাই। এরপরে আমি চট্টগ্রাম মেডিকেল কলেজে পড়াশোনা করেছি। একটু হামলি বলি, আমি যখন চট্টগ্রাম মেডিকেল কলেজে ছিলাম তখন আমি অল থ্রু সব প্রফেশনাল এক্সামে ফার্স্ট হয়েছি। এটা ব্রেকিং ছিল, আমি এই গল্পটা শুনেছি যে আপনি ওই স্কোর এখনো পর্যন্ত কেউ বিট করতে পারেনি। হ্যাঁ, আমি আসলে একটু টাফ, এটা সবাই জানে যে মেডিকেল স্কুলে সবগুলো প্রফেশনাল এক্সামে ফার্স্ট হওয়া একটু টাফ। একই রকম ধরে রাখাটা খুব টাফ, বাট আই এম গ্ল্যাড এবং হামলি বলছি এটা আজকে। এরপরে আমি গভর্নমেন্ট স্কলারশিপ যেটা দেয় মনগুসর, একদম গভর্নমেন্ট সিলেকশনের মাধ্যমে 2-3 জনকে ওরা সিলেক্ট করে। আমি ক্লিনিক্যাল নিউরোসায়েন্সে ওসাকা ইউনিভার্সিটি অফ গ্র্যাজুয়েট স্কুল অফ মেডিসিনে পিএইচডি করতে যাই। তো পিএইচডি করার পাশাপাশি তখন এখানে আমি ইউএসএমএল-এর এক্সাম দিই। তো পিএইচডি আর ইউএসএমএল দুটো পাশাপাশি পড়ছিলাম। তো ইউএসএমএল-তে আমার হওয়ার পরে আমার তখন সরাসরি আমি রেসিডেন্সিতে চলে আসি এখানে, স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক, সুনি ডাউন স্টেটে আমি এখানে রেসিডেন্সি শুরু করি সাইকিয়াট্রিতে। এরপরে তো আমার অনেক বছর কেটে গেছে, আমি প্রায় 12 বছর ইউনিভার্সাল হেলথ সার্ভিস অফ ডেলাওয়্যারে কাজ করেছি। আর এখন আমি ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া প্যারেনমন স্কুল অফ মেডিসিনে, আপনি হয়তো জানেন যে একটা আইভি লীগ মেডিকেল স্কুল, এবং আইভি লীগ মেডিকেল স্কুল পুরো ইউএসএতে আছে মাত্র 7টি। তো এটা একটি খুব প্রেস্টিজিয়াস মেডিকেল স্কুল। তো এই মেডিকেল স্কুলে আমি একজন অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে আছি। তো এই আমার জার্নি, এই তো ছোট করেই বললাম। এটা খুবই গর্বের বিষয় যে আমাদের বাংলাদেশি কমিউনিটির একজন বাংলাদেশি ডাক্তার, বিশেষ করে একজন নারী ডাক্তার, তিনি যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন। এটা আমাদের জন্য সত্যি অনেক গর্বের বিষয়। আপনাকে চ্যানেল আই স্টুডিওতে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং দর্শকদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, কথা বলছিলাম ডাক্তার নুরুন বেগমের সঙ্গে মানসিক স্বাস্থ্যের নানা দিক নিয়ে। দর্শক, মানসিক স্বাস্থ্য নিয়ে যত কথা হবে তত সচেতনতা বাড়বে, আর আমাদের এই ইউএসএ হেলথ কেয়ার অনুষ্ঠানের মূল লক্ষ্যই হচ্ছে আপনাদের সচেতন করা। তো ইউএস হেলথ কেয়ারের আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। ততক্ষণ ভালো থাকবেন সবাই।